এগুলো আমার সব লাস্ট দেখা, এগুলো সব লাস্ট দেখা। এতগুলো খানি হয়তো এরকম স্পিড মনে হচ্ছে এরকম ফেলে দিলেন, ফেলে দিয়ে ইঞ্জেকশনটা যা দিয়ে দিয়েছে, দিয়ে এতটুকু যেন আমার সোনা এইরকম ভাবে আমাকে দেখাচ্ছে, জেন্ডারটা শুধু দেখালো। সোনাকে মোমের পুতুলের মতো লাগছিল, গায়ে সাদা সাদা আছে কিরকমই। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যারা নতুন মা খুব ভয় পাচ্ছ, কখনো কাটা ছেঁড়া হয়নি, ওটি রুমে কখনো তোমরা ঢুকোনি, আমার এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই সাহস পাবে। না ছিল আমার নিজের মার সাথে, না ছিল আমার হাজব্যান্ড পাশে, আমি আমার সাথে যা ঘটেছে ওটি রুম, আমার কেবিনের মধ্যে এবং আমার সঙ্গে যা ঘটেছে সবটাই শেয়ার। অনেকেই আমাকে বলেছিলে পিয়ালি তোমার সি সেকশন ডেলিভারির এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে একটু শেয়ার করবি, মানে তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিতে বলেছিলে আমার এই জীবনের গল্পটি। তো আমারও খুব ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে এই গল্পটা ভাগ করে নেওয়ার, আর এটা পরবর্তীতে আমার এবং আমার সোনা মায়ের হয়তো প্রয়োজন হতে পারে। আর যারা যারা নতুন মা হতে চলেছো, যাদের হয়তো এই ওটি রুম সম্পর্কে খুব ভয়, আমার তো ভীষণ ভয় ছিল, সেই ভয়টাকে কি করে জয় করে আমি আজকে আমার সোনা মা 3 মাসের হয়ে গেছে, আমি একটা ছোট্ট বাচ্চার মা হয়েছি, সেই স্ট্রাগলটাই আজ তোমাদের সঙ্গে গল্পের মাধ্যমে শেয়ার করব, কিন্তু সেটা বাস্তব ঘটনা। তা যাই হোক, তোমরা যারা নতুন মা আছো তাদেরকে একমাত্র সাহস জোগানোর জন্যই বলতে পারো আমার এই ভিডিওটি, কারণ আমি তো অনেকের ভিডিও দেখেছি, আমি আমার সাথে যা ঘটেছে ওটি রুম, আমার কেবিনের মধ্যে এবং আমার সঙ্গে যা ঘটেছে সবটাই শেয়ার করব। তবে বিশ্বাস রাখো, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যারা নতুন মা খুব ভয় পাচ্ছ, কখনো কাটা ছেঁড়া হয়নি, ওটি রুমে কখনো তোমরা ঢুকোনি, আমার এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই সাহস পাবে। না ছিল আমার নিজের মার সাথে, না ছিল আমার হাজব্যান্ড পাশে, শুধু ছিল আমার শাশুড়ি মা আর আমার মামি শাশুড়ি মা, মানে আমার ওই ওটি হওয়ার সময়টা, ওই দিনটা পুরোতে, আর ছিলেন আমার মামা শ্বশুর। তা যে হোক, মামা শ্বশুর তো ওনাকে সব কিছুটা বলা যায় না, তবু আমি অনেক বলেছিলাম, কিন্তু মা মামিমা আর শাশুড়ি মা, মামি শাশুড়ি মা আর নিজের শাশুড়ি মা, এই দুজনকে আমি আমার ওটির সময় কাছে পেয়েছিলাম। তা তোমরা যারা যারা খুব ভয় করছো, নতুন মা হতে চলেছো, অবশ্যই আমার ভিডিওটি দেখো, তোমাদের ভয় একদম দূর হয়ে যাবে। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আমি পিয়ালি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রেগনেন্সির একদম জার্নি শুরু থেকে। আমার প্রেগনেন্সি জার্নি শুরু হয়েছিল 8ই অক্টোবর 2023, আর আমার প্রেগনেন্সির ডেলিভারি ডেটটা ছিল 2024 5ই জুলাই ডক্টর ডেট দিয়েছিলেন। তো আমার প্রেগনেন্সি জার্নিটা শুরু হয়েছিল মুম্বাইতে 6 মাস, তারপরে আমি চলে এসেছি আমাদের বাড়িতে শ্রীরামপুর, মানে তমলুক সেনাপুরে। যাই হোক, তো মোটামুটি ভালো খারাপ সেগুলো তো একটা আলাদা ভিডিওর মাধ্যমে দেবো, ওগুলো আর দেবো না। এবার আমার স্যার ডেট দিয়েছিলেন 5ই জুলাই, কিন্তু আমার 15ই জুনে যখন আমি চেক আপ করাতে যাই, তখন না আমার ওয়েটটা আর বিপিটা অনেক বেশি হয়ে গেছিলো, যে কারণে স্যার বলছিলেন যে খুব তাড়াতাড়ি আমাকে সিজার করে কিন্তু আমার বাচ্চাটাকে তুলে নিতে হবে, কারণ আমি খুব হেলদি হয়ে যাচ্ছিলাম, 77 কিলো ওজন হয়ে গেছিলো লাস্ট। আর বিপিটা যেহেতু স্বাস্থ্য মানুষ, আর ওই সময় অসম্ভব, মানে মাথা ফাটার মতো একটা গরম, মানে ওই গরম সহ্য করার মতো ছিল না। আর তারপরে যে বাড়িতে আমরা থাকি তোমরা তো জানো, একদম সহ্য করতে পারতাম না গরম, যে কারণে আরও বিপি হাই হয়ে যেত আমার মনে হয়। তা যাই হোক, তো 15ই জুনে যখন যাই, স্যার বললেন যে একদিন অন্তর বা 2 দিন অন্তর করে কিন্তু আমার বিপিটা আর ওয়েটটা যেন চেক আপ করি, যখনই বিপিটা হাই হয়ে যাবে স্যারকে খবর দিতে, ইমার্জেন্সি আমার বাচ্চাটাকে কিন্তু সিজার করে তুলে নেবে। তো সেই হিসাবে আমরা প্রস্তুত ছিলাম, আমি সব কিছু যেমন যা কিছু রেডি করে রাখতে হয় হসপিটালের জন্য সব রেডিও করা ছিল। তো তারপরে 20 বা 23 জুনের দিকে লাস্ট আমার না খুব বাম পাশ ধরে পেটে কনকন করতো, ঠিক আছে। তো যখনই কনকন করতো, আমার মামা শ্বশুর যে আছেন উনি ডাক্তার, ওনাকে আমি ফোন করে জানিয়ে দিতাম। তো মামা বলছিলেন যে হ্যাঁ এরকমই হয়তো হবে, কিন্তু যখন একটু বেশি হবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না, সাথে সাথেই বলবে। এবার আমি 1 দিন 2 দিন 3 দিন এরকমই বলছি, মানে 20 তারিখ থেকে ধরো। তো মামা তখন স্যারকে বললেন, স্যার বললেন যে ঠিক আছে, তাহলে লাস্ট একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা যাক। তো লাস্ট একটা আলট্রাসোনোগ্রাফি ধরো আমার ওই 23 জুন বা 25 জুনের দিকে হয়ে গেছে। তো আলট্রাসোনোতে আমার বাচ্চা ঠিকঠাক আছে, বেবির ওজন টোজন সব ঠিক আছে, বেবি একদম সুস্থ আর আমিও সুস্থ, কিন্তু ওই যে কনকনটা করতো আর কি।
তো তখন স্যার মানে আমার রিপোর্টটা দেখে আল্ট্রাসোনোগ্রাফির উনি বললেন যে না, যেহেতু মা প্রথমবার, মানে আমি যেহেতু নতুন আর আমি ভয় পাচ্ছি, তো স্যার বললেন যে স্বাভাবিক, এটা তো ভয় পাওয়ার, তাহলে ডেটটা আরও একটু আগে করে দেবো। যেটা 5ই জুলাই হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্যার 28শে জুনে করে দিয়েছে। ওদিকে তোমাদের দাদাভাই যেহেতু মুম্বাই থাকে, ওর টিকিট কিন্তু 1 মাস আগে থেকে স্যারকে বলে ডেট জেনে যে 5ই জুলাই টিকিটও করা হয়ে গেছিলো। এবার যা স্যার 28শে জুনে দিয়ে দিয়েছে, এবার আমি তো খুব কান্না শুরু করে দিয়েছি রীতিমতো। তোমার দাদাভাইকে এত কান্না শুরু করছি যে তোমাকে আসতেই হবে আমার ডেলিভারির সময়। কিন্তু সেটা আমি কান্না করছি কবে? 27শে জুনে, 26শে জুনে আমি সন্ধ্যাবেলা কান্না করছি। তো কান্না করতে তোমার দাদাভাই সাথেই পরের দিনে ভোরবেলা মুম্বাই থেকে গীতাঞ্জলিতে সকাল 6টার সময় ট্রেনে উঠে একদম সঙ্গে সঙ্গে টিকিট কেটেছে। তৎকালীন বলে তো না, ইমার্জেন্সি ওটা কি জানি না, তো কেটে ও ট্রেনে উঠেছে। এইবার 28শে জুন জানি হওয়ার কথা, তো 27শে জুন উঠেছে। 28শে জুন আমাকে 10টার সময় অ্যাডমিশন নিয়ে নিতে বলেছে। তবুও একটা আশা, যদি মানে রিকোয়েস্ট করা যায় বর আসার পর। তা যাই হোক, এইবার তোমার 27শে জুন, ওটা 28শে জুন তো বলেছে, 27শে জুন ছিল বৃহস্পতিবার ওই দিনটা। তো এরকমই সকাল 11টার দিকে বাড়িতে, মানে আমার যে বাচ্চা হবে সেই কারণে ন্যাকড়া টেকড়া কাটা চলছে। আর আমি তো 3-4টে কাপড় আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। তো এবার তার পটি টটি করবে, কাগজ এগুলো রেডি করা হচ্ছে, যে পরের দিন যেহেতু ডেলিভারি। তো হঠাৎ আমি ওই দিন আমার খেতে ইচ্ছে করছিল কুমড়ো শাক, আর মানে কুমড়ো শাক না, কুমড়ো পুঁই ডাঁটা আর ছোলা দিয়ে একটা তরকারি খাবার এরকম খুব ইচ্ছে, আর লাল শাক কাটতে বসেছি। এত পরিমাণে পেটের মানে যন্ত্রণা হচ্ছে, ওটা হচ্ছে ডান সাইড না বাম সাইড ধরে, এই মুহূর্তে খেয়াল নেই, খুব যন্ত্রণা হচ্ছে, মানে আমি না বসে কাটতে পারছি না, রীতিমতো এত কষ্ট হচ্ছে। তো কোনো রকম করে কেটেছি, মা কোনো রকম করে রান্নাও করছে, বলছে মনে হচ্ছে এখানেই হয়তো হয়ে যাবে, মানে আমি এমন কান্নাটা করছি আর কি, মানে আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল আর ভয় পাচ্ছিলাম। তো সঙ্গে সঙ্গে মামাকে ফোন করে হলো, মামা স্যারকে বললেন, স্যার বললেন যে ওর তো কালকে অ্যাডমিশন হওয়ার কথা, তা আজ যখন কষ্ট হচ্ছে তাহলে আজকে অ্যাডমিশনটা করিয়ে নাও। তো সেই কারণে তোড়জোড় করে রান্না করে 12টা সাড়ে 12টার দিকে খেয়ে দুপুর 2টোর সময় তমলুক আইরিস নার্সিংহোমে আমি অ্যাডমিশন নিয়ে নিলাম। তো স্যার আমাকে যথারীতি 3:30 পৌনে 4টার দিকে চেক আপ করলেন। তার আগেই আমার প্রাথমিক যে চেক আপগুলো থাকে আর কি, বিপি, ওয়েট, বেবির হার্টবিট, ওগুলো করে নিয়েছে। তো স্যার যখন আসলেন কেবিনে, তো উনি এসে আমাকে চেক আপ করে দেখলেন যে মানে আমার সেরকমই জল ভাঙা টাঙা ওরকমই কিছু হয়নি। তো স্যার বললেন যে এটা মানে কালকেও ডেলিভারি করালে কোনো অসুবিধা নেই, কিন্তু মানে আমার উপরে ডিপেন্ড করছে। আমি যদি বলি যে আজকেই আমাকে করে দাও, তাহলে আজকেই করে দেবে। যেহেতু আমি 28শে জুনে করলেও আমার সি সেকশন হবে, 27শে জুনে করলেও সি সেকশন হবে। তো আমি তখন পুরোপুরি আমার বাড়ির মানে আমার গার্ডিয়ান মানে মামা শ্বশুরের উপরেই পুরো নির্ভর, যে মামা যেদিন বলবেন সেই দিন তাহলে করব। তো মামা বললেন যেহেতু কাল আর আজকের কোনো তফাৎ নেই, সেই যখন সি সেকশনই হবে তাহলে আজকেই করে নিই, কারণ একদিনের তো একটা বেড ভাড়ারও ব্যাপার থাকে, যেহেতু আবার পার্সোনাল কেবিন না হয়েছে। তো সেই হিসেবে আমার 27শে জুনেই কিন্তু মানে ডেটটা ঠিক হয়ে গেল। এবং স্যার তাহলে বললো, মানে আমি কি কি খেয়ে গেছি জিজ্ঞাসা করলেন, কখন খেয়েছি, বললেন আর কোনো কিছু খাবে না, মানে ওই 3:30টার দিকে যে আমাকে চেক আপ করতে এলেন। এবার বললেন যে 7টার দিকে আমার ডেলিভারি মোটামুটি হয়ে যাবে। সাথেই মানে নার্সিংহোমে বলে দিলেন তাদেরকে, তারা আমাকে রেডি করে দিলেন মোটামুটি সিজারের আগে যে তবু আমি বলে দিচ্ছি, তোমাদের মনে কোশ্চেন তো থেকে যাবে কি কি করবে। তো যেগুলো করবে আর কি, নার্সিংহোমের ড্রেস দিবে, ড্রেসটা পরাবে, তারপরে তোমার চুলের বিনুনি করাবে, তারপরে তোমার বেবি যে জায়গাটা থেকে হয় সেই পোর্শনটাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেবে তারা, এবং পেটটাকেও পুরোভাবে লোমটোমকে ক্লিয়ার করে দেবে, কারণ সি সেকশন যে হবে তার যে সেলাই, সে যে লোমগুলো থাকবে, হ্যাঁ সেগুলো তো পরবর্তীতে সমস্যা এবং ভোগবেন তারা, তো ওগুলোকে ক্লিয়ার করে নেবে। আচ্ছা, আর একটা আমার সাথে যেটা করেছে আমার বোনের সঙ্গে করেনি বলছে, মানে ও যখন নার্সিংহোম হয়েছিল, আমার পটিটাকেও কিন্তু একটা সাবান জল ওর ভেতরে মানে স্প্রে করে না কি একটা করে পটিও করে নিয়েছিল আমাকে। কারণ কি, যদি আমার মানে কি বলবো, আমি যখন সি সেকশন হওয়ার পর বেডে শুয়ে থাকবো, যদি হঠাৎ করে পটি পেয়ে যাই কী করবো, তো আমার পটিটাও কিন্তু করে নিয়েছে সাবান জল ঢুকিয়ে, একদম রেডি করে। চ্যানেল তো 2 হাতে কোথাও আমার শিরা পাচ্ছে না, আর বাম হাতে আমার শাঁখাটা কিছুতেই খুলছিল না, আর বাম হাতেই লাস্টে শিরাটা পেয়েছে। তো এবার শাঁখার তো ওরা বলছে যে না, শাঁখা ভাঙাটা উচিত না, তো যদি কেটে আসতে ঠিক ছিল, আমরা ভাঙতে পারবো না। তো সেই জন্য আমার এই বাম হাতেই চ্যানেল রেডি করে। তো এবার চলো আসল ঘটনায় আসি।
সঙ্গে আমার শাশুড়ি মা ছিলেন, শাশুড়ি মাই আমাকে নিয়ে গেছেন ঘর থেকে গাড়িতে করে। কিন্তু আমার নিজের মা থেকেও আমার এমনই ভাগ্য যে আমি আমার মাকে পাশে পাইনি, আর মা যেতেও পারেনি। তারপরে খুব কান্না করেছিলাম, আগে থেকে মামি শাশুড়ি মাকে বলে রেখেছিলাম। তো নার্সিংহোমে থাকার আধ ঘন্টা পর আমার মামি শাশুড়ি মা কিন্তু চলে এসেছিলেন নার্সিংহোমে। এইবার আমাকে রেডি করার পর যখন বলে যে এত নম্বর কেবিনের পেশেন্টকে এবার বেড থেকে হুইল চেয়ারে নামানো হবে, মানে এত পরিমাণে কান্না করছিলাম তখন। কারণ আমার মানে সব থেকে বেশি কি ভয় হচ্ছিল জানো, মানে আমার সঙ্গে কি হবে সেটা তো আমি জানি যে এগুলো হবে, আমাকে তো সেটা অ্যানাস্থেসিয়া দিবে। কিন্তু আমার সব থেকে বেশি কষ্ট লাগছিল যে ওই সময় আমি আমার হাজব্যান্ডকেও পাচ্ছি না যেমন কাছে, আমার নিজের মাকে পাচ্ছি না। আমি কেন জানি না আমার পুরো প্রেগনেন্সি জার্নিটায় মানে এত পরিমাণে কাটা ছেড়েকে ভয় ছিল। আমি ভাবতাম কি যে আমি হয়তো মানে ওটি রুমেই শেষ, এই মন্তব্যটা আমার মধ্যে সবসময় ছিল। তো আমার খুব ইচ্ছা করছিল যে আমার বরকে যদি আমি একটু দেখে ওটি রুমে ঢুকতে পারতাম, অথবা আমার মাকে। কিন্তু এই দুটো মানে কাউকে মানে জানে হয়তো, সবাই বুঝতে পারছে, কিন্তু আমি আমার মনের কথাটা প্রকাশ করে বলিনি, শুধু আমার বরকে ছাড়া। তো ওদিকে তোমার দাদাভাই আমাকে ঘন ঘন ফোন করছে, কিন্তু আমি ওর সঙ্গে কথা বলতে পারিনি, খুব কান্না পাচ্ছিল আর খুব ভয় করছিল। এবার আমাকে তখন কটা বাজে জানো, তখন আমাকে 5টা হয়তো বাজে এরকমই হবে। আমাকে হচ্ছে মানে হুইল চেয়ারে করে বেড থেকে নামিয়ে নিয়েছে। আমি এত কাঁদছি, রিসেপশনের সামনে দিয়ে যখন যাচ্ছে, মানে বাকি যারা মানে আমি কেবিনে ছিলাম, এবার পাশাপাশি যে সমস্ত কেবিনগুলো তাদের গার্জেন বেরিয়ে বলছে, অনেক সান্ত্বনা দিচ্ছে যে কান্না করো না, তুমি কান্না করলে তোমার ব্লাড মানে তোমার প্রেশার হাই হয়ে গেলে তোমার এখন মানে সি সেকশন হবে না। কিন্তু মানে মন মানছে না, আমি মানে হাউ হাউ করে কেঁদে যাচ্ছি, মানে চোখ জলে ভেসে যাচ্ছে, হাতটা ভেসে যাচ্ছে, মানে চোখ ঘষে ঘষে মানে হেঁটকি টেটকে উঠে যাচ্ছে। তারপরে আমি পুরো একতলাতে ছিলাম, মানে কি বলা যায় গ্রাউন্ড ফ্লোরের পরে যে এটা বলা হয় সেইটাই ছিলাম, একতলাতে। দিয়ে আমাকে হচ্ছে আমার ওটিটা হবে সে মানে দোতলাতে। তো আমাকে লিফটে করে নিয়ে যায়, আমি মানে প্রচুর কান্না করি। এবার লিফটে করে নিয়ে যখন মানে আমি যত আমাকে ওটি রুমের সামনে নিয়ে যাচ্ছে না, তত মনে হচ্ছে কি যে এগুলো আমার সব লাস্ট দেখা, এরকমই হয়তো ভাবছি। দিয়ে যে একটা হয় না লোকে ওটি রুমে ঢুকার আগে পিছন ঘুরে দেখে মাকে হাজব্যান্ডকে, আমার লাইফে সেটাও হয়নি। আমি কি আর ঘুরে দেখবো, আমাকে সোজা নিয়ে চলে গেছে, ঢুকে গেছি। কিন্তু মনে একটাই জোর ছিল, আমার মামা শ্বশুরকে, আমার পুরো ওটি রুমটা যে আমার অপারেশন আমার মামা শ্বশুর ছিলেন, এটা একটা মনে অনেকটা বেশি আমার সাহস বা জোর এসেছে। তা ওটি রুমের ভেতরে ঢুকে গেলাম, ঢুকেই সাথে সাথেই আমাকে শু করে দিল, 2 হাত দুপাশে করে দিল, হ্যাঁ শু করিয়ে দিল। আমি ভাবছি কি এখনই আমার সঙ্গে শুরু হয়ে যাবে, ছুরি কাঁচি যা আছে সব কাজ শুরু করে দিবে। কিন্তু না, অনেকক্ষণ আমি শুয়েছিলাম, অনেকক্ষণ, মানে আমি লাস্টে বোর হয়ে যাচ্ছি যে আমার করিয়ে দিক, আমি বেরোতে চাই। মানে ওটি রুমের ভেতরে না যেন একটা আলাদা রকমের আমার সঙ্গে মানে কাজ করছে আমার মাইন্ডের সঙ্গে। আমি বাম পাশে একটা বিশাল বড় ঘড়ি আছে, সেই ঘড়ির দিকে শুধু তাকিয়েছি যে কখন আমাকে মানে ওটিটা করাবে। ঠিক 5টা, মানে আমার মাথায় এখন নেই টাইমটা, মানে তখন দেখেছিলাম ঠিকই, কিন্তু তারপরে যে আমার সঙ্গে যা কাজ ঘটনা হয়েছে না, আমি সেগুলো ভুলে গেছি হয়তো টাইমটা, কিন্তু আমি শুধু ওই ঘড়ির দিকে তাকিয়েছিলাম। তো এবার ডক্টর আসলেন, ডক্টর এসেও আবার কী সব দেখলেন, দেখার পর আমার অক্সিজেন দেওয়া আরও কী সব আঙুলি টাঙুলি দেওয়া ওগুলো তো দিয়ে দিলেন। এবং আমি খুব ভয় পাচ্ছিলাম। দিয়ে আমি বলছি মানে আমার মামা শ্বশুরকে বলছি যে মামা তুমি কিন্তু মামা যাবে না, এরকম করে বলছি, ও মামা তুমি যাও না। তখন ডক্টর বলছেন মামা তুমি আমাদের ভরসা, দিয়ে এরকম একটা হাসিয়ে দিলেন, বলছেন বুড়ি ভয় পাস না, এরকম করে বলছে আমাকে। দিয়ে স্যার আবার চা খেতে চলে গেলেন। আমি বললাম মুরে বাবা কখন করবে আমাকে, মানে আমি চাইছি যে আমার সঙ্গে যেটা হবে হয়ে যাক। মানে আমি একে তো মানে ওটি রুম মানে পুরা বদ্ধ, তারপরে এসি চলছে, ঠান্ডা কিন্তু লাগেনি, আমার মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ভয়ে এরকম। তারপরে যিনি যে স্যার অ্যানাস্থেসিয়া দিবেন উনার আসতে একটু লেট হয়েছিল। তো তারপরে আর ছেলেরা সেখানকার যে নার্সিংহোমে যে সমস্ত ছেলে মেয়েরা কাজ করার জন্য আছে, তারা এত পরিমাণে ইয়ার্কি ফাজলামি করছে ওটি রুমের মধ্যে, মানে আমি যে পেশেন্ট ভয় করছি ওরা তো বুঝতে পারছি, যে কারণে এত পরিমাণে কথাবার্তা ইয়ার্কি ফাজলামি করছে, মানে আমার ভয় করার কোনো প্রশ্নই রাখেনি তারা। কিন্তু আমি কারোর সঙ্গে কথা বলি, আমি ভয়ে যেন আমি পুরো ভাইব্রেশন হয়ে যাচ্ছে গা হাত পা। তারপরে অ্যানাস্থেসিয়া স্যার যা এসেছেন সব বলছে স্যার আসছে এরকম যা বলছে, তখন আমি চোখ বন্ধ, মানে আমার ভয় লেগেছে। দিয়ে আমাকে কী করলেন, আমি শুয়েছিলাম এরকম করে, আমাকে তুলে বস করালেন,
বস করে আমার পিঠে মানে এতগুলোখানি হয়তো এরকম স্পিড মনে হচ্ছে এরকম ফেলে দিলেন। ফেলে দিয়ে ইঞ্জেকশনটা যা দিয়েছে, দিয়ে বলছে শুকরো শুকরো বলে এরকম এই কথাগুলো আমি শুনতে পাচ্ছি। শুকরে এরকম বলছে শুকারাও শুকারাও, আর মানে আর আমি যেন মনে হচ্ছে যেন উপরে উঠে যাচ্ছি, মানে গ্যাস বেলুনের মতো যেন উপরে উঠে যাচ্ছি এরকম, মানে কেমন একটা চিনচিন চিনচিন ব্যাপার যেন হয়ে গেছে। মানে ওই মানে হাত তো দুপাশে ই করা আছে, বাঁধা আছে, তারপরে তোমার ওই মানে আরও কী সব দেওয়া আছে, অক্সিজেন ট্যান তো সব দেওয়া আছে। আর মানে শুকরি দেওয়ার পরে এই নিচটা কম, মানে এই পেটের এই পর্যন্ত মানে ছাতির নিচটা থেকে যেন মনে হয় পুরো যেন চিনচিন চিনচিন অবস্থা করছে। আর আমি কত নাড়ানোর চেষ্টা করছি, মানে কিছুতেই নাড়াতে পারছি না। এটা তোমাদের সকলেরই মনে হবে, কিন্তু কেউ পারবে না নাড়াতে। আর যদি তুমি নাড়াতে পারো, দেখবে আগে কিছুক্ষণ কয়েক সেকেন্ড বা 1 মিনিট যদি তুমি নাড়াতে পারো, তাহলে তারা বুঝতে তো পেরে যাবে যে তোমার অ্যানাস্থেসিয়াটা কাজ দেয়নি। মানে ওই ইঞ্জেকশনটাকে বলা হয় যে অ্যানাস্থেসিয়া, ওটা যে দিবে। দিয়ে আমি তো কিছুতেই নাড়াতে যেন পাচ্ছি না, কিন্তু ওনারা আমার পুরো ওটির মানে পুরো অপারেশনের টাইমটা ওনারা এমনভাবে কথা বলছে, মানে যখন আমাকে দেখায় যে তোমার কি হয়েছে দেখো, আমাকে যখন জেন্ডারটা দেখায়, তখন আমি ভাবছি আমার মানে বেবি হয়ে গেল। ওনারা শুধু না চা খাওয়া চান বিস্কুট আন এই সমস্ত গল্প করছে, আমার কখন ওটি হয়ে গেছে। মানে মানে আমার তো ভয় খুব করছে, কিন্তু ওনারা আমার ভয়টা দেখে এমনভাবে ওনারা মানে গল্পের মাধ্যমে ই করে নিয়ে গেছে যে পেশেন্ট যেন না ভয়। অনেকে শুনেছি যে অনেক পেশেন্টের সঙ্গে গল্প করে, আমার সঙ্গে ওনারা কিন্তু গল্প করেনি। হয়তো ভাবছে আমার সঙ্গে গল্প করলে মানে আমি যদি কোনো নার্ভাস হয়ে যাই, ওনারা ওনাদের মতো কথা বলছে, কিন্তু আমার কাজ এদিকে হয়ে যাচ্ছে। আর এখন মনে হচ্ছে জানো তো কারেন্টে মানে ওই যে ইয়েগুলো হয়তো চালায় কি, এটা যেন পুরা গন্ধ পাচ্ছিলাম আমি। আর অনেকে বলে যে আওয়াজ মানে হ্যাঁ চর একটা টাইপের আওয়াজ পাচ্ছি, আর পুরো টাইপের আওয়াজ পাচ্ছিলাম। আর যেটা আমার সঙ্গে হচ্ছিল অ্যানাস্থেসিয়াটা দেওয়ার পর, চোখে তো একটা কাপড় চাপা দিয়ে দিয়েছিল, মানে গজ টাইপের হবে, কিন্তু আমার সঙ্গে তারপরে যেটা হচ্ছিল কি, মানে আমার যেন মনে হচ্ছে শুধু নিঃশ্বাস, মানে অক্সিজেন আছে যেহেতু আমার বিপিটাও হাই ছিল, আমার যেন খালি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর যেন মনে হচ্ছে কি আমার হয়তো এই ওটি রুমেই শেষ, আমি ওটি রুমেই শেষ। মানে বিশ্বাস করো আমার মধ্যে খালি নেগেটিভ ভাবনাই হচ্ছিলো একদম। মানে আমি ভাবতে পারিনি যে আমি আমার হাজব্যান্ডকে দেখতে পাবো, আমার সন্তানটাকে পরে আমি কোলে নেবো, আমার মা বাবাকে দেখতে পাবো। আমার মধ্যে খালি হচ্ছিলো যে ওটি রুমেই আমার পুরো পৃথিবীর সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে হয়তো। তো যখন আমাকে ডক্টর দেখায় যে দেখো তোমার কি হয়েছে, মানে ছেলে না মেয়ে এরকমই বলেনি, কি হয়েছে দেখো না মেয়ে হয়েছে দেখো, এরকম একটা কিছু হয়তো বলেছিল। দিয়ে এইভাবে আমার সোনাকে মোমের পুতুলের মতো লাগছিল, গায়ে সাদা আছে কীরকমই। হ্যাঁ, এতটুকু যেন আমার সোনা এইরকমভাবে আমাকে দেখাচ্ছে। জেন্ডারটা শুধু দেখালো, মুখও দেখায়, মুখটা হালকা যেন দেখছি, জেন্ডারটা দেখালো। দিয়ে আমি এরকম চোখ খুলে শুধু দেখলাম, ব্যাস দেখে আবার বন্ধ, আবার আমার চোখে ঢাকা দিয়ে দিয়েছে। দিয়ে তারপরে মানে নিঃশ্বাস তো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সোনাকে দেখার পর যেটা আমার মধ্যে হচ্ছিল যে ওর মুখটা দেখে বা ও হয়ে গেছে, এটা যে আমি ভাবলাম হয়ে গেল এর মধ্যে, এরকম একটা ভাবনা। তখন ভাবছি যে না, এবার হয়তো আমার বাঁচার আশা আছে, এবার আমি মানে এবার যেন মানে আমি বাঁচবো, এরকম মনে হচ্ছে। যে আমার যখন বাচ্চা হয়ে গেল বুঝতেই পারলাম না, তার মানে বাকিটা হয়তো আমি মানে স্ট্রাগল করতে পারবো, আমি বেঁচে উঠতে পারবো, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তারপরে আমার সোনা কান্না করছিল, ওকে পরিষ্কার হয়তো করে বাড়ির গার্ডিয়ানদের কাছ থেকে নিয়ে গেছিলাম। ওটা তো আমি বলতে পারবো না, ওটা আমি পরে জানতে পেরেছি যে যা নিয়ে গেছে সবাই তো দেখে বলছে তো পুরো মানে তোমার দাদা ভাইয়ের মতো, বলছে পুরো শুভর মতো হয়েছে, শুভর মতো। ওটা আমি পরে শুনেছি, মানে থেকে বেরানোর পর, সুস্থ হওয়ার পর। কিন্তু তখন যেটা হচ্ছিল, খুব বাচ্চাটা কাঁদছিল, শুনতে পাচ্ছিলাম। আর তখন আমার ওই যে বলছি যেন মনে হচ্ছে আমার বাচ্চার আসে এবার হয়তো আছে, চান্স আছে। তারপরে বোঝাই যাচ্ছে আমার পেটটা বন্ধুরা এতটাই পরিমাণে বড় ছিল, আর এতটাই পরিমাণে উঁচু লাগছিল, মানে বাচ্চা হওয়ার পরও যেন মনে হচ্ছে আরও একটা বাচ্চা আছে, এরকম একটা ব্যাপার। আমার পেটটা কি মনে হচ্ছে মনের যার মানে জোর রাগ শক্তি আছে সব দিয়ে আমার পেটটাকে জাঁকিয়ে সেলাই করছি। প্রচুর পরিমাণে আমার চর্বি হয়ে গেছিলো। তো অনেকক্ষণ ধরে সেলাই করেছি, মানে বিশ্বাস করো ব্যথা তো কিছুই বুঝতে পারিনি, আর পারবেও না তোমরা। আর ওটাই বলছি যে কোনো ভয়ের সেরকমই কিছু নেই, শুধু মনে সাহস রাখবে, কিচ্ছু হবে না তোমাদের সঙ্গে। তাহলে দিয়ে আমার সব কিছু সেলাই টেলাই করে, হ্যাঁ, তারপরে আমাকে
মানে যখন ওই ওটি রুম থেকে বের করে নিয়ে যাবে তখন আমাকে যেখানে মানে ওটিটা হয়েছিল সেইখান থেকে তো সেই স্ট্রেচারে করে নামাবে, তাতে যখন নামায় আমি শুধু বলছিলাম, মনে হয় বলছিলাম যে আস্তে করো আমার লাগবে বলছে, তখন যা বলছি লাগবে তখন তারা হাসছে, মানে জানা তো যে এখন কিছুই বুঝতে পারবো না আমি, তবুও পা নাড়ানোর চেষ্টা করছি, পা তো কিছুতেই নড়ছে না। এখানে আমি আরও কিছু কথা বলে রাখি, অনেকে যে বলে যে খুব ঠান্ডা লাগে, দেখো আমাকে কিন্তু লাগেনি, সকলের ওটির এক্সপিরিয়েন্স এক থাকে না, আমাকে এতটুকু ঠান্ডা লাগেনি। এরপরে আরও কিছু কথা আছে বলবো, তো তারপরে আমি তো মানে কোনো ব্যথায় কিছু নেই, শুধু আমি কি বলছি আমি কবে সুস্থ হব, তারা হাসছে শুনে, ছেলেগুলো মেয়েগুলো শুনে হাসছে যারা আমাকে ওটি থেকে আমার কেবিনে দিয়ে যাবে। আমি বলছি শুনো না, দেখো না আমি কবে আগের মতো হবো, আমি কবে সুস্থ হবো, তখন তারা বলছে সুস্থ তুমি হয়ে যাবে, দিয়ে হাসছে তারা। দিয়ে আমাকে সেকেন্ড ফ্লোর থেকে ওটি থেকে আমাকে ওটি রুম থেকে নিয়ে এসে আমাকে আমার বেডে যখন তুলে দেয় তখন আমি বলছি আস্তে গো আমার লাগবে গো, মানে আমি একটু এক্সট্রা বেশি ভয়ে বকে, মানে প্রচণ্ড ভয়ে বকে ফেলছি। তারপরে আমাকে হচ্ছে বেডে তো শু করে দিল, তারপরে আমি পা নাড়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। এইবার হলো কথা, আমার অ্যানাস্থেসিটা যখন কাটে, অ্যানাস্থেসিয়া যতক্ষণ না কাটছে ততক্ষণ তো পা নাড়াতে পারছি না, আমি সমানে চেষ্টা করছি কখন পাটা নড়বে, আমি কখন আগের অবস্থায় ফিরে আসবো। এবার ঠান্ডা তো একদম লাগেনি। আরেকটা কথা, অনেকে বলে যে খুব ঘুম পেয়ে যায়, আমার একটুও ঘুম পায়নি। যেদিনকে আমার ওটি হচ্ছে আমি সারা রাতটা জাগা, মানে 6:57 আমার শোনা হয়ে গেছে, 7:30টার দিকে হয়তো আমাকে আমার কেবিনে বেডে দিয়ে চলে গেছে, হ্যাঁ। তারপরে সারা রাত আমি হচ্ছে মানে জাগা, আমার এতটুকু ঠান্ডাও লাগেনি আর ঘুমও পাইনি। আর আমার সঙ্গে কষ্টটা যেটা হয়েছে এর পরে হয়েছে, আমার যখন অ্যানাস্থেসিয়াটা কেটে যায়, মানে যেহেতু আমি খুব হেলদি ছিলাম আর খুব টেনে জোর করে সেলাইটা করেছে পেটের, মানে বুঝতে পারছিলাম পেটে চাপ দিয়ে যাকে সেলাই করেছে, এতে যে চিটটা যে মেরে দেয় না, ওই যে চিটটাই হচ্ছে মেন লাগে আর কি, এত পরিমাণে একটা কি ধরনের চিট জানি না। আমি তো পাহাড়ের মতো শুয়েছি, না এদিকে হেলতে পারছি না ওদিকে হেলতে পারছি, এত পরিমাণে আমার অ্যানাস্থেসিয়াটা কাটার পর পেটের মানে যন্ত্রণা হচ্ছিল। আমার মনে হয় ওই যে 1 বছর যে মানে পিরিয়ডস হয়নি, যে ব্লিডিংটা হচ্ছে, আমার মনে হয় যত ব্লিডিং ভাঙছে একটা পেটের যন্ত্রণা, আবার সেই সাথে পেটের যে এত বড় একটা অপারেশন কাটা, প্রায় 7টা না 8টা সেলাই ছিল আমার হয়েছে, তো যে কারণে এত পেটের যন্ত্রণা হচ্ছে, মানে আমাকে আমার মামি শাশুড়ি মা, আমার শাশুড়ি মা বলছে তুই তুমি ঘুমা, আমার ঘুম কিছুতে যাচ্ছে না, ঠান্ডাও লাগছে না, মানে আমি শুধু ভগবানকে ডাকছি যে আমার মানে ঘুম আসুক, আমি একদম যন্ত্রণা সহ্য করতে পারছি না। মানে রাত 1:30 বা 2টোর দিকে মানে এত যন্ত্রণা হচ্ছে, আমি এত ভুলভাল বকছি, কান্না করছি, মানে আমি যেন সেসব ভুল বকাগুলো আমার মনে নেই এখন, আমার মামি শাশুড়ি মার হয়তো মনে আছে, আমি খুব ভুল বকছিলাম তখন। লাস্টে আমি মামিকে বলছি মামি, আর ভিডিও তো তখন করিনি, ভিডিও করার কোনো মানে মাথায় নেই, মানে কি বলবো, বলছি না মা পাশে নেই, হাজব্যান্ড পাশে নেই, তখন কি আর মনে হয় যে ভিডিও করব, তখন এসব মাথায় আসেনি। তো তখন আমার যখন আমি সহ্য করতে পারছি মানে যেন মনে হচ্ছে জাহান বেরিয়ে যাবে আমার, জানি না সকলের সঙ্গে এটা হয় কিনা, এইটা আমার সঙ্গে হয়েছিল, ঘুম পাইনি, ঠান্ডা লাগেনি, কিন্তু এইটা হয়েছিল খুব যন্ত্রণা। তো তখন আমি আমার মামিকে বলছি মামি তুমি ঠাকুরের গান চালাও না, আমি ঠাকুরের গান চালালে হয়তো আমি বেঁচে যেতে পারি, আমি হয়তো মরে যাব। মামি বলছি তুই এরকমই কথা বলতে নেই বৌমা, বলতে নেই এরকম কথা, কিন্তু আমি বলছি আমি হয়তো বাঁচবো না, এরকম বলছি। দিয়ে মানে ঘুম তো ধরেনি, কিন্তু কানের কাছে মামি কত হনুমান চালিসা আরও অনেক কিছু মামি চালাচ্ছে, আমি বলছি এগুলো শুনো বৌমা, এগুলো শুনলে ঠিক হয়ে যাবে, ঘুম পেয়ে যাবে, কিছুতেই ঘুম ধরলো না, ওইভাবেই চললো। একদম হয়তো ভোরের বেলা একটু আমার ঘুম পেয়েছি, তাহলে আমি অ্যানাস্থেসিয়াটা কাটার পর সারা রাত যন্ত্রণায় কষ্ট পেয়েছি, সারা রাত, একদম ভোরের বেলায় তো একটু ঘুম পেয়েছে। তো তারপরে তো এবার ব্যথা যন্ত্রণা তো চলে গেল সকালবেলা একটা ঘুমের পর, এবার ব্যথা তো প্রচণ্ড হবে। এবার দেখো মা তো হওয়া মুখের কথা নয়, এই তো স্ট্রাগলটা শুরু হয়েছে, এবার যন্ত্রণা তো সহ্য করেছি, এবার ব্যথা তো সকাল থেকে শুরু হয়েছে। তারপরে সকলে মোটামুটি 2 দিনে মানে আজকে হয়তো ওটি হয়েছে, পরের দিনেই লোকে পাশ ঘুরে ফেলছে, হেঁটে ফেলছে, কিন্তু আমি 4 দিন পর বেড থেকে পা নামিয়েছি। মানে সেই পানামাটা আমার কাছে মানে মনে হচ্ছে মানে কি বলবো,
আমি জানি না নেক্সট যদি কখনো আবার আমাকে এই ওটি হতে হয়, নেক্সট মা হতে গেলে হয়তো সেই কষ্টটা পাবো, নাহলে তো এই কষ্ট আমার মনে হয় বেঁচে থাকতে আমি হয়তো আর কখনো পাবো না। তো পরের দিন সকালবেলা এইভাবে হলো, আর আমার তো খাওয়া হবে না, জল কথা এগুলো তো সবার স্বাভাবিক, সবাইকেই বলে দেয় যে কথা বলা যাবে না, জল খাওয়া যাবে না, কিন্তু আমার যন্ত্রণার কারণে আমি অতিরিক্ত কথাও বলে ফেলেছিলাম। জল তো আমাকে দেয়নি, একদম রাতে সে 3টের দিক থেকে জল দিয়েছিল, এক চাপা চাপা করে এই যে বোতলে দিয়েছিল। এইবার ব্যথা তো শুরু হলো, আর এবার শুধু বলছে যে ইয়ারপাস হলেই জানাবে, তাহলে আমাকে খেতে দিবে। এবার আমার 3 দিনে দিন এয়ারপাস হয়েছে, মানে যেদিন ভর্তি হয়েছি সেদিন তো কিছুই খাই না, পরের দিনেও আমার এয়ারপাস হয়নি, তার পরের দিনেও হয়নি, একদম সন্ধ্যার দিকে মনে হচ্ছে, মানে বলছি কি 4 দিনের দিন আমি পেটে ভাত পেয়েছি, 3 দিনের দিন লাস্ট মানে দিনের শেষে এয়ারপাস হয়েছে, বাতকর্ম। আর এয়ারপাস না হলে তোমাকে কিছুতেই খেতে দিবে না, ঠিক আছে? আর খেতে দিলে তবেই তোমার পটি হবে, পটি হলে তবেই তোমার শরীরটা একটু সুস্থ হবে, এই হচ্ছে ব্যাপার। তো সেখানেও আমার অনেকের সঙ্গে পরিচয় হয়ে যায়, মানে যারা আমার সেবা যত্ন আমার বাড়ির লোক ছিল, মানে যারা নার্সরা, যারা মানে কি বলবো নার্সিং কোর্স করার পর যারা হসপিটালে নার্সিংহোমে যারা এমনি করছে আর কি, ডিউটি করছে, তাদের সঙ্গে সুন্দর পরিচয় হয়, কথা বলে। আমি যে খুব ভয় করি তো তারা ভালোভাবে জেনেই গিয়েছে, তারা খুব আমাকে মানে মানসিক সান্ত্বনা দিত, বুঝাতো যে মা হতে গেলে তো তোমাকে এই কষ্টটা করতেই হবে, তাই না? তো এইভাবেই গেল। এবার দ্বিতীয় দিনে আমার মানে যেদিন আমার ওটি হয়, ওই যে তার পরের দিন এই ঘুমের পর 10টা-11টার দিকে আমার মা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, 1/2 ঘন্টা মতো মা ছিল, মাকে পাঠিয়ে দিয়েছি। কেন কি সেগুলো তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো। তো এইভাবে চললো। তারপরে 3 দিনের দিন এয়ারপাস হয়ে যাওয়ার পর 4 দিনের দিন সকালে আমাকে 2টো বিস্কুট খেতে বললো, 2টো ক্রিম কেকের বিস্কুট খেলাম। তারপরে আমাকে বললো দুপুরবেলা ভাত দেওয়া হবে, কিন্তু সকাল 10:30-11টা নাগাদ আবার এসছে সেই মানে সাবান জল স্প্রে করিয়ে পায়খানা করানোর জন্য। আর সমস্ত পেশেন্ট মোটামুটি নাকি মানে চলতে পেরেছে, পাশ ঘুরতে পেরেছে, আমি তো পাশ ঘুরতেও পারিনি আর চলতেও পারিনি। মানে এত ভয়, মানে মনের জোরের থেকে ভয় বেশি ছিল আর কি। আসলে না সেইভাবে সাহস দেওয়ার মতো কাউকে যেন আমার মনে পাশে পেয়েছিলাম না, আমার যেটা মনে হয়। তো আমাকে দিচ্ছে সান্ত্বনা মামি শাশুড়ি মা, কিন্তু তবুও যেন আমার যেন ফাঁকা ফাঁকা থেকে যাচ্ছে। আচ্ছা, ওদিকে তোমার দাদাভাই কিন্তু 28শে জুন রাত্রিবেলা ও 10টার দিকে দেখা করতে আসে, মানে শোনা আমার দ্বিতীয় দিন দেখা করতে আসে, মানে ও মুম্বাই থেকে এসেছে, তারপরে রাত 9টা-10টার দিকে তমলুকে গিয়ে দেখা করেছে। তারপরে যেটা আমি 4 দিনের দিন বললাম, যে 4 দিনের দিন আমি পা ফেলাতে পেরেছি, সেই দিনটা ওই যে সাবান স্প্রেটা যা দিয়ে দেয়, সাথে সাথে এত পায়খানা পেয়ে গেছে, আমি কি যে কান্না করেছি, মানে সে ভগবান জানে আর আমার মামি শাশুড়ি মা জানে। আর মামি শাশুড়ি মার বিষয়ে আমি একটা আলাদা ভিডিওতে বলবো, এই ভিডিওতে ওটির এক্সপিরিয়েন্স তো বললে কম হয়ে যাবে মামির সম্পর্কে, কারণ অনেকে বলে তো যে মা ছাড়া কখনো মা হওয়া যায় না, কিন্তু আমার যে স্ট্রাগলটা মা হওয়ার, মাকে ছাড়া, সেটা যদি এইরকম একজন মামি শাশুড়ি মা থাকে তবেই সম্ভব হবে। তো মামির সম্পর্কে একটা আলাদা ভিডিওতে বলবো। 4 দিনের দিন যখন আমাকে ওই স্প্রেটা দিয়ে দেয়, মানে মনে হলো না কান্না, আমি কাঁদতে চাই না, আমি সাহস দিতে চাই, আমার যারা নতুন মা হতে যাচ্ছে তাদেরকে সাহস দিতে চাই বলে আমি চোখে জল ফেলাতে চাই না। মানে কি মানে যেন মনে হবে জন্মের পরে যে প্রথম পা ফেলাই বাচ্চা, সে তো একটা আনন্দ, কিন্তু আমি যখন মানে পাটা ফেলাই বেড থেকে, মানে জাহান জীবন বেরিয়ে যাচ্ছে। তুমি ভাবো যে এই সিচুয়েশনে 4 দিন যখন তুমি না পাশ মেরতে পারছো, যখন তোমাকে ওই স্প্রেটা তোমার পাছার মধ্যে ঢুকিয়ে দিয়ে যখন তোমাকে আমার পায়খানা যখন হয়ে যাচ্ছে, আমি রীতিমতো, আমার তো জ্ঞান আছে, আমি একটা স্বাভাবিক মানুষ, অসুস্থ, কিন্তু আমি তো মানে কি বলবো, মেন্টালি দিক থেকে তো স্বাভাবিক, আমি বেডে কি করে পায়খানা করি বলো, পা তো আমাকে ফেলতেই হবে নিচে। এত পরিমাণে কাঁপছিলাম, আর মামি একা, বাড়ির গার্ডিয়ান বলতে তখন, যদি আমি পড়ে যাই সেলাই অবস্থায় কি হবে ভাবতে পারছো আমার। যাই হোক, ওই যে বলছি ওখানকার নার্সিংহোমে যে মেয়েগুলো এত ভালো, মানে আমি পায়খানাটা এখানে করে ফেলছি, সে আমাকে তবুও ধরেছে, আর মামি ধুরিয়ে মানে সেই যেন জন্মের পরে 1 পা 2 পা যে করে কি করে আমি মানে বেড থেকে নেমে জাস্ট হয়তো 5-6 পা ফেলালেই আমি আমার বাথরুমে ঢুকতে পারবো, কিন্তু ওটাই যেন আমার লাইফের অনেক কষ্ট, ওই পাটা ফেলে যাওয়াটা। দিয়ে আমি মানে পটি করলাম, তারপরে আর দাঁড়াতেই যেন মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেন মনে হচ্ছে মরে যাবো, নিঃশ্বাস ছাড়তে পারছি না, শুধু হাঁকড়ে আছে, শুধু ফ্যানের দিকে উপরে হাঁকড়ে আছে এরকম।
তারপর তো ওই কষ্ট হলো, ওইভাবেই গেল। তারপরে ডক্টর এসে খুব বকলেন আমাকে, খুব বকলেন মানে কি, সেইভাবে তো বকবেন না, মানে আদরের বকা যাকে বলে। হ্যাঁ, তুমি স্বাস্থ্য মানুষ, তুমি এই বাড়ির লোককে, আমার মামাকে বকছে, বলছে তুমি যদি পাশে থাকো এরকমই গার্জেন, তাহলে পেশেন্ট জীবনে সুস্থ হবে না। মানে আমি যদি একটু করি, মামি আমাকে আরও বেশিভাবে একটু মানে সাপোর্ট করে, হ্যাঁ মানে একটু বেশি আবদারে রাখছিল আর কি। তো স্যার তো মামিকে বললেন যে ওকে একদম ধরবে না, ওকে একা একাই ধরে ধরে, যে তুমি একা কিছু না ধরে হাঁটতে পারেনি, যে কোথাও ধরে ধরে তুমি একা একাই বেড থেকে নামো, একা একাই হাঁটো। আর কি বলতো, আমি যেহেতু কেবিন নিয়েছিলাম তো তাই আমার মনে হয় যে একটু মনের জোরটা কম পেয়েছিলাম। যদি আমি জেনারেল ওয়ার্ডে থাকতাম নার্সিংহোমে, তাহলে আর 5টা পেশেন্টকে দেখে হয়তো আমার হয়তো মনে সাহস হতো। কিন্তু এটাও ঠিক, যদি আমি জেনারেল ওয়ার্ডে থাকতাম, আমি যে পরিমাণে ভয় পাচ্ছিলাম, কান্না করছিলাম, হয়তো আমাকে দেখে আর পেশেন্ট যাদের হয়তো হতোই না কিছু, তারা হয়তো আমাকে দেখে ভয় পেয়ে যেত। যাই হোক, সব কিছু মিলে ভগবান যা করেন মঙ্গলের জন্য আমাকে পার্সোনাল কেবিনই দিয়েছিল, ঠিকই ছিল। আমার মনে হয় আমি কষ্ট পেয়েছি, ঠিক আছে, আমার জন্য পাশের পেশেন্টরা যদি কষ্ট পেতো, সে যদি মনের জোরটা হারিয়ে ফেলতো, তার অনেক কষ্ট হতো, বা তার বাড়ির লোকের হয়তো অনেক মানে প্রবলেম হয়ে যেত সেখানে। তো যাই হোক, এইভাবে আমি 4 দিনের দিন পা ফেলাই। তারপরে দুপুরবেলা ভাত পেলাম পটি করার পর। তারপরে বিকেলবেলা আবার এলো ড্রেসিং করতে আসতে বাপরে বাপ, সে আরও কান্না। চিটটাকে ছিটাস করে যখন তুলে দিল, সে যেন জাহান বেরিয়ে যায়, যেন গাল লুমটুম ফুলেছে, কেমন কি চিৎকার করে আমি কাঁদছি। সেই একই কথা, মা হতে যাচ্ছ, কষ্ট তোমাকে সহ্য করতে হবে না। মা হওয়া তো মুখের কথা নয়। অনেকে বলে না যে, অনেকে বলে মানে আমাকে আমার শাশুড়ি মাই বলে ঘরে যে এখন আগেকার দিনের মতো কোনো কষ্ট নাকি আর নেই। কিন্তু বিশ্বাস করো, এটা সকলেই বলে, আমিও বলছি, সকলের বলা কথা শুনে না। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে সি সেকশন ডেলিভারি, যেমন নর্মাল ডেলিভারিটা জাহান বেরিয়ে যায়, জীবন বেরিয়ে যায়, অনেকে প্রাণও হারিয়ে ফেলে, কিন্তু সেটা ওই কয়েক ঘন্টা কষ্টটা পায়। আর সি সেকশন ডেলিভারি কয়েক দিন যাবত তো প্রচণ্ড কষ্টটা পাচ্ছে, এবং সারা লাইফ কষ্ট পাবে, সারা লাইফ। ওই সময় তার ড্রেসিং করা, করা, সেগুলো তো কষ্ট, তারপর তো সেই যন্ত্রণা, ব্যথা তো কষ্ট, কিন্তু সারা লাইফ। কেন, আমার 3 মাস তো, এখন থেকেই আমার কোমর যন্ত্রণা। আমি সব সময়, এখন 3 দিন 4 দিন হলো আমি রাত্রিবেলা বেল্ট পরেই আমাকে ঘুমিয়েছি, বেল্ট পরেই মানে সব কিছুই করছি। এই মুহূর্তে বেল্টটা আমি খুলেছি, সারা রাত পরেছিলাম বলে, এখন থেকেই আমার যন্ত্রণা হচ্ছে। মানে সারা লাইফ ওই অ্যানেস্থেসির ইঞ্জেকশনটার জন্য যন্ত্রণা। এবং 6 মাস 1 বছর কত কিছু তোমাকে নিয়ম মানতে হবে, সেগুলো তো জানো। আমি তো তবু জল টল তুলা মোটামুটি সব কাছাকাছি চা করছি, দেখে যাচ্ছি। সব ভগবানের উপরে নির্ভর, উনি যা করবেন, যতটা পারি মানে নিজেকে সাবধানে রাখার চেষ্টা করি। তো এই হলো ব্যাপার। 5 দিনের দিন আমি জানি যে ছাড়া মানে ছুটি হয়ে যাবে, কিন্তু 5 দিনের দিন হলো কি, সোনামার যখন ওই ব্লাড টেস্ট করে, যখন মানে ছোট বাচ্চাকে যখন ছুটি দেওয়া হবে, এক ডক্টর এসে, শিশু ডক্টর এসে চেকআপ টেকআপ করে যায়। তো একটা ব্লাড টেস্ট থাকে, এটা সকলেই জানো। তো ওই ব্লাড টেস্টটা করে দেখে যে আমার সোনামার জন্ডিস পুরোপুরি হয়ে যায়নি, কিন্তু জন্ডিসের একদম পাশে পৌঁছে গেছে, 13তে মনে হয় চলে গিয়েছিল একটা, ব্লাড টেস্ট করে যখন দেখে। তো এবার সোনামাকে 8 ঘন্টা ফটোথেরাপিতে রাখতে হবে একটা আলো রের মধ্যে। তো সেই হিসেবে আমার তাহলে আর 5 দিনের দিন ছুটি হলো না, সোনামার জন্য 5 দিনের দিন আমাকে থেকে যেতে হলো। কিন্তু ওই দিন আমার ডিসচার্জ পুরো কমপ্লিট, আমার স্যার ডক্টর এসে পুরো আমার সব কিছু কমপ্লিট করে দেয়। শুধু পরের দিনে ওইটা মানে রিসেপশনে দেখিয়ে আমার ছুটিটা হবে। তো ওই যে 4 দিনের দিন আমি যখন পারিনি হাঁটতে, স্যার তো আমাকে খুব মানে আদরের সহিত বকাবকি করেছিলেন যে তুমি মোটা মানুষ, তুমি স্বাস্থ্য মানুষ, তোমার তো কষ্ট হবে, হ্যাঁ, তো এইরকমই গার্ডিয়ান থাকলে সুস্থ হবে না, এরকম বলেছিল। তা দিয়ে আমাকে একটা বেল্ট কিনতে বললেন। 5 দিনের দিন যখন স্যার আমার ডিসচার্জ করার জন্য আমাকে দেখতে এলেন, যখন দেখছে যে আমি থরথর করে হলেও আমি হাসছি, স্যার আমাকে দেখে একটা বললে গুড, একটা লাইক দেখালেন, বললো হ্যাঁ এইভাবেই তুমি হাঁটো, পারবে। আমি আবার একা একা রিসেপশন থেকে আমার কেবিন পর্যন্ত হাঁটা শুরু করলাম। হ্যাঁ, এটা একটা আরও বেশ জোরেই যে একটা বললেন গুড, ভালো, তোমার চেষ্টা আছে, পারবে, একটা জোর দিয়ে দিলেন। তো বেশ ওই দিনটা অনেকবার একটু একটু করে হলেও হাঁটলাম 6 দিনের দিন সকালবেলা। আর ওই দিনই আমার সোনাকে হচ্ছে সকাল 11টা না 12টা থেকে নিয়েছিল তোমার রাখার জন্য ফটোথেরাপিতে 5 দিনের দিন। দিয়ে রাত 8টা 9টার দিকে ওকে 8 ঘন্টা হয়ে গেলে ছেড়ে দিয়েছে। এর মাঝে মাঝে সোনাকে কি করতো, আনতো আমার কাছে, এনে খাওয়ানো হতো, আবার ওকে নিয়ে চলে যেত। ওর সমস্ত ওষুধ থেকে ওই সময়টা যখন সোনাকে আমার কাছ থেকে নিয়ে চলে গিয়েছিলো, প্রচুর কষ্ট হয়েছিল, প্রচুর। যেন মনে হচ্ছিলো যে আমার বাচ্চাকে যেন কতদিনের জন্য আমি কোথাও দিয়ে দিচ্ছি,
খুব মন খারাপ করছিল। কিন্তু একটা জিনিস কি, বাড়িতে আসার পর যদি ওটা হতো তাহলে আমি সোনা দূরে দূরে থাকতাম, নতবা আমাকে আবার এক্সট্রাভাবে ভর্তি হতে হতো। ভালোই হয়েছে, ওখানে থাকতে থাকতে হয়ে গেছে। দিয়ে 6 দিনের দিন তোমার দাদাভাই এলো গাড়ি নিয়ে, আর এদিকে ডিসচার্জও হয়েছিল, সব কিছু ঠিকঠাক, শুধু রিসেপশনের কাগজপত্র জমা দিলাম, বেরোলাম। তো তারপরে তো বাড়ি এসে যেমনটা কি হয় সেগুলো তো তোমাদেরকে দেখাইনি, কিন্তু পরে পরে ব্লগের মাধ্যমে বলে দেবো। কিন্তু ওটির যে এক্সপিরিয়েন্সটা সেটাই তোমাদেরকে আমি, ভিডিওটি বড় হলো ঠিক কথায়, কিন্তু যারা মন দিয়ে শুনেছো, হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি কথাগুলো, কিন্তু যারা আমার কথাটা একটু মন দিয়ে শুনেছো আশা করি তারা বুঝতে পেরেছো। আর যারা নতুন মা হতে চলেছো তারা যদি দেখে থাকো, আমার মনে হয় না যে তোমরা ভয় পাবে, শুধু তোমরা ভাববে যে মনে সাহস রাখবে। সাহসটা, মাইন্ডটাকে পজিটিভ রাখাটা তোমার প্রত্যেকটা সুস্থতার অনেক বড় ঔষধ। তুমি যদি নিজের থেকে ভেঙে যাও, আমার মতো যদি অন্য কোনো মেয়ে হতো সে তো ভেঙেই যেত, না হাজব্যান্ডকে পাশে পেয়েছে, না মা থেকেও মা বাবাকে পাশে পেয়েছে। আমি তো কাউকেই পাশে পাইনি ওই সময়, কিন্তু তবুও মানে তোমাদেরকে ভিডিওটা সেইভাবেই শেয়ার করেছি যাতে না পাও, কিন্তু কষ্ট তো হয়েছিল বলছি। সকলের মতো যে হাজব্যান্ডকে একটু জড়িয়ে ধরে হ্যাঁ দেখে যাওয়া, বলে যাওয়া যাচ্ছি আসছি, আমার তো সেগুলো কিছুই হয়নি। ফোনে তো কথাও বলতে পারিনি, কান্না পেয়ে যাচ্ছে, সকলের সামনে কি কাঁদবো তখন বরের সঙ্গে, কিন্তু মানে ওটি রুমে যাওয়ার সময় কাঁদছে, কিন্তু ফোন ধরে কি বরের সামনে মানে সকলের সামনে বরের সঙ্গে কথা বলবো, ফোন ধরে কাঁদবো, সেটা তো পারিনি। এই হলো আমার জার্নি। আশা করি তোমরা যারা যারা মা হতে চলেছে তোমাদের জার্নি আমার থেকে খুব 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 সুন্দর হবে, আর মানে তোমাদের সব কিছুই ভালো হবে, এবং তোমরাও যদি পারো পরবর্তীতে শেয়ার করবে, আরও 5টা নতুন মা এভাবে সাহস পাবে। তাহলে আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি, অনেক বড় হয়ে গেছে, কিন্তু ভিডিওটা তোমরা ফুল দেখে থাকলে তোমাদের অনেক কাজে দিবে। সবাইকে টাটা, আবার নতুন একটি ব্লগে দেখা হবে।